হাসি, মজা, ইয়ার্কি আমাদের মানব জীবনের একটা নিরবিচ্ছিন্ন অঙ্গ, কিন্তু কিছু সময় তা মাত্রা ছাড়িয়ে আমাদের জীবনে ডেকে আনে ভয়ঙ্কর বিপদ। কিভাবে? তাহলে শুনে নিন অন্ধকার অডিও স্টোরির আজকের গল্প, লেখিকা অঙ্কিতা রায়ের কলম থেকে আরবান লেজেন্ড সিরিজের দ্বিতীয় গল্প একা নড়ে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা নিবাসী অঙ্কিতা রায়ের জন্ম 1998 সালের 25শে ডিসেম্বর। বৈদ্যুতিন প্রকৌশলী বিদ্যায় স্নাতক হওয়ার সাথে সাথে সাহিত্যেই তিনি সমানুরাগী। তিনি বর্তমান সময়ের একটি জনপ্রিয় নাম। তাঁর কলমের আঁচড়ে প্রাণবন্ত হয়েছে বহু লেখা। অন্ধকার অডিও স্টোরিজের পক্ষ থেকে তাকে আমরা জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। এই গল্পটি আমরা পেয়েছি জনপ্রিয় ফেসবুক গ্রুপ চিনি পডকাস্ট থেকে। নিত্য নতুন বিভিন্ন স্বাদের গল্প পড়তে আপনারাও অবসর সময়ে ঘুরে আসতে পারেন চিনে পডকাস্ট ফেসবুক পেজটি। চিনে পডকাস্ট ফেসবুক পেজের লিংক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এইরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে থাকছে ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজের টিম। ভিন্ন স্বাদের নতুন সব গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজকে। লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। গল্পের প্রধান চরিত্রে দিলু, গোলাপি এবং কথক। গল্প পাঠে আমি শুভজিৎ, গোলাপির চরিত্রে তৃষা এবং বিশেষ সহযোগিতায় আর্য, রক্তিম ও সায়ন্তন। শুরু হচ্ছে অঙ্কিতা রায়ের লেখা ভয়ের গল্প একা নড়ে। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। আকাশের স্তরে স্তরে এখনও ছিন্ন ভিন্ন মেঘ জমে থাকায় সন্ধে বেলাতেই অন্ধকার বেশ গাঢ় মনে হচ্ছে। হাটের থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে আজ মনুর। বুধবার হাট বসেই পাশের গ্রামে। তাদের ছোট জমিতে সামান্য আলু, মূলো, চা চাষ করে, তাই হাটে বেঁচে আসে সে। সপ্তাহে 4 দিন হাটে যায়, 2 দিন নিজেদের গ্রামের হাটে আর অন্য 2 দিন পাশের গ্রামের হাটে। এক বীভৎস দুর্ঘটনায় দায়ী হয়ে 1 মাস সে হাটে আসেনি। তার চোখের সামনে একজন মানুষের শরীরের অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যেতে দেখে সে অসুস্থ হয়ে পড়েছিল। আজ সারাদিন হাটেই বসেছিল সে। সাংসারিক অভাব দায়িত্বের বোঝা চাপিয়ে দিয়েছে কৈশোর কাঁধের উপর। মনু ছোট থেকে শাসন না পাওয়া উচ্ছন্নে যাওয়া ছেলে, যার দাঁড়ি গোঁফ গজায়নি কিছুই, কিন্তু কানে মাকড়ি পড়া হয়ে গেছে। সেও আজ সংসারের বোঝা টানতে ব্যস্ত। তাই শেষ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করল তার সমস্ত সবজি বিক্রি করার, কিন্তু তা তো কোনোদিনই সম্পূর্ণ হয় না। তাই আজও সেটা সম্পূর্ণ হয়ে উঠল না। সেই আশায় ভর দুপুর পর্যন্ত না খেয়ে অপেক্ষা করে বসেছিল হাটে। শেষমেশ 3টের সময় হাট ছেড়ে বাড়ির পথ ধরবে যখন, ঠিক তখনই আকাশ ছেয়ে গেল কালো মেঘে। মেঘের ভয়ঙ্কর গর্জন আর বৈদ্যুতিক চোখ রাঙানির ভয়ে সকলে হাটের তিরপলের নিচে এসে দাঁড়ালো তাদের মাথা বাঁচানোর জন্য। কিন্তু ঝোড়ো বাতাস আর বৃষ্টি তাতে বাদ মানল না। আপাত মস্তক ভিজিয়ে দিয়ে গেল সবাইকে। হাট থেকে বেরোতে দেরি হয়ে গেল। এদিকে হেঁটে ফিরতে ফিরতে সন্ধ্যের অন্ধকারও জমাট হয়ে উঠল। সামনেই শাপলা বাঁধের পাড় দেখা যাচ্ছে। ওটা পেরোলেই মনুদের গ্রাম। তার পাড়ে দাঁড়িয়ে রয়েছে তাল গাছের সারি। এখন বাতাসে তাদের পাতায় পাতায় শব্দ হচ্ছে। অন্ধকারে এই গাছগুলোকে দেখে মনে হচ্ছে যেন কেউ ঝাঁকড়া চুল নিয়ে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। মনু চলেছে নিজের মনে। রাস্তা তার পরিচিত। কম আলোতেও বিশেষ অসুবিধে হচ্ছে না। নিস্তব্ধতা কাটাতে মনে মনে গুনগুন করে গান গাইছিল সে।
হঠাৎ একটু থমকে গেল সে। মনে হলো কেউ জানি আসছে তার পিছনে। হ্যাঁ, সত্যি কেউ যেন আসছে, একদম ঠিক তার পিছু পিছু। যদিও মনের ভুল ভেবে উড়িয়ে দিয়ে আবার গান ধরল সে। এবার গলা ছিঁড়ে গাইতে শুরু করলো সে। খানিকটা সামনে এগোতেই আবার সে থেমে গেল। না, মনে হচ্ছে পিছনে যেন কেউ একটা আসছে। পিছনে পিছনে আসা সেই আগন্তুকের পায়ের শব্দ সে প্রাণপণে শুনবার চেষ্টা করল, কিন্তু জমাট অন্ধকারের ভিতর সে কাউকেই দেখতে পেল না। এবারে শব্দটা মনে হলো যেন বেশ কাছে চলে এসেছে। শব্দটা যেন লাফিয়ে লাফিয়ে আসছে তারই দিকে। মা বলেছিল রাত্রেবেলা চলার পথে কেউ যদি পিছন থেকে ডাকে তাহলে পিছন ফিরে না তাকাতে, কিন্তু খানিকটা কৌতূহলের বশেই সেই সাবধান বাণী ভুলে গেল মনু। খানিকটা অন্যমনস্কভাবেই সে পিছন ফিরে তাকিয়ে দেখার চেষ্টা করলো সেই শব্দের উৎসটা। জমাট অন্ধকারের মধ্যেই প্রথমে তার সতর্ক চোখ দুটো কিছুই ঠাউর করতে পারল না। আর ঠিক তারপরেই একটা আবঝা অবয়ব মূর্তি তার দিকে এগিয়ে আসতে লাগলো, দুপায়ে ভর দিয়ে ব্যাঙের মতন লাফিয়ে। আর তারপরই ভয়ঙ্কর এক হাড় হিম করা চিৎকারে কেঁপে উঠল গ্রামের ঘর বাড়িগুলো। বউ, বউ, এই বউ, কোথায় গেলি রে? শুন শুন, হাট যা হলো না হাটে। হাট থেকে ফিরে এসে দিলু মাহাতো নিজের চোখে মুখে জল দিয়ে বউয়ের কাছে এসে বসল। দিলুর বউ গোলাপি তখন উনুন ধরাতে ব্যস্ত। সে চুলো ফুঁকতে ফুঁকতে মুখ না তুলেই বলল, বললে কি হয়েছে? দিলু মাটির দাওয়ায় পা তুলে বাবু হয়ে বসে বলতে শুরু করলো, আমাদের গ্রামে নারায়ণ খুড়ো আছে না, আরে ওই যে কানে কালা বটে। দিলুর বউ উত্তর দিল, হ হ, ও চিনেছি বটে, তুই বল বল। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দিলু আবার বলতে থাকে, ও আজ গেছিল হাটে, একটা কম বয়সী ছিলার কাছে ডিংলা কেনার জন্য দাঁড়ালো। এই ছেলে, এইটার দাম কত ক? ছিলাটা ডিংলা দর বলল। কত? বুড়া কানে তো ভালো শুনতে পায় নাই। কত করলি? আরে এবারে কথা শিলাটার কস দাম নাই আরো কেন? দুবারে হাঁকলো। ও ছেলে, তখনও বুড়াটা কানে শুনতে পেল নাই দেখে শিলাটা হাসতে লেগে গেল। কালা বুড়া ব্যাস, কোথাকার। বুড়ার রাগে হাতের লাঠিটা দিয়ে শিলাটাকে দমে মারতে শুরু করে দিল। হারাম দাদা, এই নে, এই নে। রে রে কি? এই 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 মরুগেন, রে 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 মরুগেন। হারাম দাদা, এই নে। এবার দিলুর বউ স্বাভাবিক গলায় বলল, ও তো বটেই খেপা, পাড়ার ছেলেগুলানকে দেখিস না কেমন জ্বালায়, আর বুড়া অমনি সবাইকে পিটায়। দিলু এবারে বিরক্ত গলায় বলল, আরে পুরোটা আগে শুন। উত্তরে দিলুর বউ মাথা নাড়লে। দিলু বলতে লাগলো, পিটানি খায়ে শিলাটা বুড়াকে মুখ ভেলকায় ছুট দিলে। রাগে বুড়াও ছুটলা। পালাচ্ছিস কেন? হারাম দাদা, হাঁটি উহাদের কাণ্ড দেখতে একেবারে ভিড় লাগি গেল। কালা বুড়া কইলি? ওদিকে তো শিলাটো দৌড় দিয়ে বড় রাস্তা পেরোয় গেলে। কুস্তি আজ শেষ হয়ে যাবে। বুড়াও কোনো দিকে না তাকায় অমনি ছুটলে সে শিলাটার পিছু পিছু। বুড়া তো দেখেই নাই যে বড় রাস্তা দিয়ে টিরাক আসছে। আশঙ্কা মেশানো গলায় দিলুর বউ উত্তর দিলে, ই বাবা, তারপর? একটা দীর্ঘশ্বাস ফেলে দিলু বললে, শিলা শুক্লার সাথে কি আর বুড়া বাম পারে? টিরাকের সামনে থেকে সরতে গেছিল, কিন্তু উহার পাটা একেবারে কাটা গেল টিরাকের চাকায়। রক্তে রক্তে রাস্তা লাল হয়ে গেল। অত রক্ত দেখে নিয়ে আমার মাথা ঘুরতে লাগলো। দেখ, এখনো আমার মাথা ঘুরাচ্ছে। দিলুর বউ আক্ষেপের গলায় বললে, হায় হায়, ও বুড়ার কি দরকার ছিল উহার পিছনে দৌড়াবার? দিলু বললে, তবে আর কি, ও বুড়া বয়সের ভীমরতি। তারপর সবাই উহাকে ধরে হাসপাতালেতে নিয়ে গেল। আর সব আসে ছেলেটাকে গাল পাড়তেও লাগলো। ও আর কি দোষ বল?
ছোট শিলা বটে, মারির ভয় পালাবেক নাই তো কি করবে বল? দিলুর বউ এবার জিজ্ঞাসা করলো। তারপর ও বুড়ার কি হলো? গম্ভীর গলায় দিলু বলল, আর জানি নাই, হাসপাতালে নিয়ে যাওয়ার পর আর কিছুই শুনি নাই আমি। এর কয়েকদিন পর সকালবেলা দিলু কোথায় জানি কাজে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে গোলাপির নাম ধরে সে ডাক দিল। গোলাপি, গোলাপি, গোলাপি উঠোনে এসে দাঁড়াতেই সে বলল, চট করে গামছাটা দিয়ে দেখিনি তো, শ্মশান যেতে হবে। গোলাপি আশঙ্কা জানানো কণ্ঠে বললে। কেন গা? উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে দিলু বলল, নারায়ণখুড়া মরেছে, দুদিন হাসপাতালে ছিল, আজ দুপুরে মরেছে, সন্ধেবেলা গ্রামে এনেছে, বুড়াতে যেতে হবে। বুড়ার তো আবার সাতকুলে কেউ নাই। ও মরেছে ভালোই হয়েছে, অমন কিপটে বুড়া জন্মে দুটো দেখি নাই। গোলাপি এই কথা বলে গামছাটা দিলুর হাতে দিল। তারপর গোলাপি বলল, তোমার তো সময় কুলেক নাই। ওইদিকে পাড়ায় লতন লাহরের ছেলেটাকে দুপুর থেকে খুঁজে পাইছে নাই। বাঁধের দিকটাতে খেলতে গেছিল, এখনো আসে নাই। এবারে দিলু বলে, জলে ডুবে যায় নাই তো? গোলাপি মাথা নেড়ে উত্তর দেয়, আমি কি জানি গো। দিলু আর কোনো কথা না বাড়িয়ে গামছা কাঁধে ফেলে মরা পোড়াতে বেরিয়ে গেল। প্রেশার সুগারের রোগী নারায়ণ দাস দুর্ঘটনায় পা কেটে বাদ দেওয়ার জন্য তার ক্ষত ধীরে ধীরে ঘায়ে পরিণত হয়ে তার মৃত্যু হলো। যদিও তার মৃত্যুতে কারোরই তেমন কোনো দুঃখ হয়নি, আর লোকটা ছিল ভীষণ কৃপণ, আর তার সঙ্গে কানে খাটো। পাড়ার ছেলেরা তাকে ব্যঙ্গ করলে সে লাঠি নিয়ে তাড়া করত। কৃপণতার কারণেই তিনি বিয়ে করেননি। পরের দিন সকালবেলা দুঃখের খবরটা পাওয়া গেল। সারাটা গ্রামের মধ্যে একটা অদ্ভুত শোরগোল আর হইচই পড়ে গেল। কাপড় কাচতেই বাঁধে গিয়ে গ্রামের দুই বউ রতন লোহারের ছেলের লাশটা জলের উপর ভাসতে দেখল। লাশ তোলা হলো, শনাক্তও করা হলো। প্রথমে সবাই ভেবেছিল সে খেলতে গিয়ে হয়তো জলে পড়ে গিয়েছিল, কিন্তু অস্বাভাবিক মনে হলো যখন পাওয়া গেল না শুধু লাশের কান দুটো। কেউ বিভৎসভাবে খামচে ছিঁড়ে নিয়েছে তার কান দুটো। এ বিষয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করলো, কিন্তু খুনিকে ধরতে পারল না। এরপরেও বেশ কিছু অঘটন ঘটল গ্রামে। ওই বাঁধে কিছুদিন পরপরই ভেসে উঠতে শুরু করলো একটা করে কান কাটা লাশ। রতন লোহারের ছেলের পরেই শিকার হলো গ্রামের 10 বছরের দোষী ছেলে দামু। তারপর 40 বছরের অনাদি হালদারেরও একইভাবে মৃত্যু ঘটল। গ্রামের লোকেরা বাঁধের পাড়ে রাস্তায় আর যায় না। এরপর প্রায় দিন 15 কত হয়েছে। গ্রামের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক পরিস্থিতির দিকে আবার ফিরছে। ঠিক তখনই আরেকটা লাশ ভেসে উঠল পুকুরের জলে। তারও দুটো কান একেবারে উধাও। ছেলেটা হলো পাশের গ্রামের ছেলে, মনোহর বাগদি ওরফে মনু। বয়স 14 কি 15 হবে। হাটে এসেছিল সবজি বিক্রি করতে। পুলিশ বাঁধের পাশে তালগাছের তলায় খুঁজে পেয়েছে সবজির ঝুড়িটা। ঘরের দাওয়ায় মাথায় হাত দিয়ে বসে রয়েছে দিলু। হাটের দিনগুলোতে তাও হাতে টাকা থাকে, কিন্তু অভাবের সংসারে সেই টাকা অতি নগণ্য। রেশনের চালটুকুই সম্বল। যদিও প্রকৃত অর্থে এই অভাবের কারণেই হলো দিলুর তারির নেশা। যেটুকু টাকা ছিল সেটাও সেই তারই কিনে ফুরিয়েছে। দিলুকে উদাস হয়ে বসে থাকতে দেখে গোলাপি বলল, বলি বসে থেকে কি হবে, যাবে একটু রুল কিনে এনে দাও। দুটো ভাত আলুতে ফুটিয়ে নুন দিয়ে খেয়ে নিব। ছিলাগুলো না খেয়ে গলা চড়াচ্ছে, শুনতে পাও নাই কি? বিরক্তি সুরে দিলু বলল, ও, আমার কাছে পয়সা নাই, এখন তুই যা গিয়া। গোলাপি আঁচলের খুঁট থেকে 5টা টাকা বার করে বলল, ইলাও, ইহাতে যা হবে লিয়ে সক্ষণ। আপাতত এই খেয়ে একটু পেটটা ভরাই। দিলু চিৎকার করে উঠে বলল, তোর কাছে পয়সা আছে, তাও তুই আমায় কেন দিস নাই? তারপর সে গোলাপি চুলের মুঠি টেনে ধরে বলল, দে, আর কোথায় কি পয়সা রাখছিস শিগগির বার কর, বার কর শিগগির। আকস্মিক আক্রমণে গোলাপি রাগে দুঃখে প্রথমে তীব্র প্রতিবাদ করে উঠল। সে বলল, দিব না,
তোরে, দিলেই তুই লেসা চড়বি। আমাদের খাবার কি যুগটা ভাইসো, তা ভাবতে কেন, তোমার তো লেসাই আগে। তাতে দিলু আরো খেপে গেল। নির্যাতনের মাত্রা গেল তার বেড়ে। গোলাপি কিছুক্ষণ পর সহ্য না করতে পেরে সব কটা টাকা বার করে দিল দিলুর হাতে, যেটা সে লোকের ঘরে কাজ করে পেয়েছিল। নেশাখোর লোকের সমস্যাই হলো এরা জল ছাড়াও থাকতে পারবে, কিন্তু নেশা ছাড়া নয়। টাকা পেয়েই নেশার জন্য ছুটল দিলু। সারা দুপুর নেশা করে কাটালো। তারপর বিকেলে তার হঠাৎ করে খেয়াল হলো বাড়ি ফেরবার কথা। নেশার ঘোর তখনও তার কাটেনি। রাস্তায় টলতে টলতে নিজের ছেলে মেয়ের ক্ষুধায় শুকিয়ে যাওয়া মুখগুলো তার হঠাৎই মনে পড়ে গেল। কিন্তু এখন তো তার হাতে একটা টাকাও নেই। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল, শাপলা বাঁধের পাড়েই তো নারায়ণ খুড়োর বাড়ি। বাঁধের অপদেবতার ভয়ে ওপাশে এখন আর কেউ যায় না। আর বুড়ো ছিল কৃপণ, নিশ্চয়ই সব জমিয়ে রাখত। তাহলে হয়তো তার ঘরে ঢুকলে কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। যেমন ভাবা তেমনি কাজ। আর এতটুকু দেরি না করে শটান হাঁটা দিল দিলু সেই পথেই। তালসারি শুরু হওয়ার আগেই পড়ে ঘরটা। একদিকে জানলাটা সেখানে ভাঙা, খরচা হবার ভয়ে সেটাকে আর ঠিক করায়নি বুড়ো। পাশের বেড়া টোপকে সহজে ঢুকে পড়ল দিলু। ঢুকেই দিলুর মনটা একেবারে খুশি হয়ে উঠল। বুড়োর বাগানে বেগুন ফলেছে, আজ রাত্রে বেগুন পোড়া বেশ জমবে। এই ভেবে মনে সুখে দিলু বেগুন তুলতে লাগলো। কথায় আছে কৃপণের ধন অপরেখায়, সেটাই মনে হয় ফুলে গেল দিলুর ওপর। সেটাই মনে পড়ে গেল দিলুর। তারপরেই মনে পড়ল বউ বলেছিল ঘরে তার নুন নেই। ভাঙা জানলার গড়াতটা টপকে দিলু ভেতরে ঢুকে পড়ল। টালির ঘর, শেষ বিকেলে রোদ এসে পড়েছে। ঘরের ভেতরটায় এখন আর তেমন বিশেষ আলো নেই। ভেতরে রান্নাঘরের সন্ধান পেল দিলু। তাকের উপর দিকটায় দেখল বেশ কিছু কৌটো আর ভাঁড় রাখা আছে। দিলু কৌটোগুলো খুলে খুলে দেখতে শুরু করলো। এভাবেই বেশ কিছু মশলাপাতি পেল সে, কিন্তু নুন পেল না। একটা বড় প্লাস্টিকের কৌটো খুলে হাতে নিয়ে দেখল তার ভেতরে সাদা গুঁড়ো রয়েছে। সেটা নুন কিনা তা পরীক্ষা করবার জন্যে তার মধ্যে হাত ঢুকিয়ে তা একটু বের করে আনতেই তৎক্ষণাৎ নুনের সাথে সাথেই তার হাতে বেরিয়ে এলো একটা মাকড়ি পড়া কাটা কান। ভয়ে নেশার ঘোর কেটে গেল দিলুর। হাত থেকে খসে পড়ে গেল নুনের কৌটোটা। মেঝেতে নুন ছড়িয়ে পড়ল সাথে সাথে। আর তৎক্ষণাৎ নুনের সঙ্গে বেরিয়ে এলো শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কয়েকটা কাটা কান। ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ঘরটা থেকে বেরিয়ে ছুটতে শুরু করলো দিলু। আর পরক্ষণে এসে শুনতে পেল তালসারির দিক থেকে কেউ যেন দ্রুত লাফিয়ে এগিয়ে আসছে দিলুর দিকে। আর মাত্র কিছুক্ষণ, তাহলে সে দিলুকে ধরে ফেলবে। দিলু দৌড়তে দৌড়তেই হঠাৎ অনুভব করলো কেউ জানি তার কাঁধে হাত রাখলো। আর সেই অশরীরী হাতে শীতল স্পর্শে দিলুর মেরুদণ্ড দিয়ে নেমে গেল একটা ঠান্ডা হিম শীতল স্রোত। আর তৎক্ষণাৎ ভয়ে আতঙ্কে দিলু পিছনে ফিরতেই দেখতে পেল একটা কালো ছায়ামূর্তি এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে জ্বলন্ত দৃষ্টিতে চেয়ে রয়েছে দিলুরি দিকে। তার মুখ থেকে সমস্ত মাংস খসে খসে পড়ছে। আবছা অন্ধকারের মধ্যেও স্পষ্ট সে দেখতে পেল মুখখানা। এই মুখ তার ভীষণ পরিচিত, যদিও মুখটা এখন একটা বিভৎস গলিত লাশের। এই মুখই তো সে শ্মশানে পোড়ানোর সময় দেখেছিল। চিতার আগুনে পুড়ে নারায়ণ খুড়োর মুখটা এরকমই কালো হয়ে গিয়েছিল। দিলু আর কিছু ভাবতে পারে না। আর তারপরে সেই কালো ছায়া মূর্তিটা একটা হিংস্র গর্জন করে লাফিয়ে পড়ে দিলুর দিকে। তারপর একটা অস্পষ্ট চিৎকার খান খান করে দেয় নীরবতা। পরের দিন সকালবেলা দিলুর শরীর মিলল সেই বাঁধের জলেই। রাগে ক্ষোভে প্রতিহিংসায় তারও কান দুটো কেউ যেন ছিঁড়ে নিয়ে গেছে। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন অঙ্কিতা রায়ের লেখা ভয়ের গল্প একানরে। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন।
আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।